নিজের স্বামীর পাশে তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে দেখে থমকালো তৃপ্তি। ফ্যাল করে তাকিয়ে রইল দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর ব্যক্তিটির দিকে, যে কিনা তার স্বামী। স্বাভাবিক হতে পারছে না সে, একদমই না। তৃপ্তির কানে আসছে শাশুড়ি মায়ের আহাজারি। তার বিশ্বাস হয় না তার ছেলে এমন জঘন্য কাজ করবে, নিজের বিবাহিত স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করবে। অথচ এত সবেও ভাবাবেগ হলো না রিহানের, বরং বিরক্তির চোখে তাকালো মায়ের দিকে। তখনই সপাটে সর পড়ল রিহানের গালে। স্তব্ধ হয়ে সামনে তাকাতে দেখল তৃপ্তিকে। চোখ নামিয়ে নিল। তৃপ্তির দাঁতের দাঁত পিষে ক্ষুব্ধ হয়ে বলল, ঠকালে কেন আমাকে? বলো, বাড়িতে বউ রেখে আরেকটা বিয়ে করতে লজ্জা করলো না? আশেপাশের লোকজনের কানাঘুষার স্বরের তীব্র শব্দে থেমে গিয়েছিল। রিহান তপ্ত চোখে তাকালো তৃপ্তির দিকে। সেটা দেখে তৃপ্তি আরও রেগে গেল। সাথে সাথে আরও একটা থাপ্পড় বসালো রিহানের গালে। রিহান বিস্ময়ে হতবাক। মোমের মতো নরম মেয়ের এমন বাঘিনী রূপ সে বিশ্বাস করতে পারছে না। ভেবেছিল তৃপ্তি ভেঙে পড়বে, কান্না করবে, রিহান কোনো মতে পরিস্থিতি সামলে নেবে। তবে এখন যা হচ্ছে এসব তার ভাবনার বাহিরে ছিল। রিহান নিজের পাশে তাকালো। নীতি, অর্থাৎ তার সদ্য বিবাহিত স্ত্রী অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। রিহান চোখ সরালো। রিহানের সাথে নীতির প্রেমের বিয়ে। অন্তত 1.5 বছর চিনে তারা একে অপরকে। রিহানে প্রথম স্টেপ নেয় তাদের সম্পর্কে। রিহান বিবাহিত, এসব নীতি জানতো না। জানলে কখনোই হয়তো এই সম্পর্কে পা বাড়াতো না। তৃপ্তি আশেপাশের লোকজনের দিকে তাকালো। তাদের কানাঘোষা করতে দেখে চেঁচিয়ে উঠল, এখানে সার্কাস হচ্ছে না, সবাই যেতে পারেন। তার কথায় সেখানে উপস্থিত একজন মহিলা মুখ বাঁকালো। তৃপ্তির উদ্দেশ্যে তাচ্ছিল্য করে বলল, কথার ধরনীতে দেখা যাচ্ছে স্বামী কেন হাতছাড়া হয়েছে। এসব মেয়েদেরই তো সংসার টেকে না। আমার সংসার, স্বামী কেন হাতছাড়া হয়েছে সেটা আপনাকে ভাবতে হবে না আন্টি, আমার ব্যাপার আমি বুঝে নিব। মহিলা আবারও মুখ বাঁকালেন। একে একে সবাই প্রস্থান ঘটালেন। তৃপ্তি তাকালো আবার রিহানের দিকে, জোর গলায় কিছু বলতে যাবে। ঠিক তখনই একটা মেয়েলি গলা পিছন থেকে বলল, আজব তো, তুমি চেঁচামেচি কেন করছো? বাইয়ে বিয়ে করেছে, এতে এমন করার কি আছে? তৃপ্তি তাকালো সেদিকে। রাহা এগিয়ে এলো। তৃপ্তি ওর দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, তোমার ভাই বিয়ে করেছে, আমি কেন চেঁচাচ্ছি? থাপড়ে তোমার দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। আমার জায়গায় নিজেকে বসাও, তাহলে বুঝবা কেন চেঁচাচ্ছি। রাহা থমথমে মুখে তাকালো। রিহান এগিয়ে এসে বলল, তৃপ্তি, তুমি আসলে বাড়াবাড়ি করছো। আমরা বসে কথা বলি। কি বসে কথা বলবো? আমাকে ঠকানোর পরও তুমি কিভাবে কথা বলতে পারো? নীতি আবার বলল, শুধু আপনি একাই ঠকেননি আপু, আমিও ঠকেছি। তৃপ্তি ব্রুকুসকে তাকায় নীতির দিকে। নীতি তা দেখে বলল, আমি জানতাম না যে রিহান বিবাহিত। ও আমাকে কিছু বলেনি। আমি ভেবেছি আর 10টা সম্পর্কের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক। তবে রিহান যে এমন। রিহান মুখ খুঁজে ফেলল। তৃপ্তি ওর দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তোমাকে ডিভোর্স তো আমি দেবই, মামলাও করব তোমার নামে। রিহান হতবাক হয়ে তাকালো তৃপ্তির দিকে। কিছু বলবে তার আগে রাহা খেপে গেল। তর্জনী উঁচু করে বলল, বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। রাগ সামলাতে পারল না তৃপ্তি, সজোরে স্বর বসালো রাহার গালে। বলল, তোমার যে শিক্ষায় কতটা ঘাটতি আছে তা আজকে আমি বুঝতে পারছি। এসব অসভ্যতামি আমার সামনে করতে এসো না। আমি কি করতে পারি তা তোমার ধারণারও বাহিরে। বলে হনহনিয়ে নিজের ঘরে চলে এলো তৃপ্তি। দরজা আটকে টেবিলের উপর থাকা নিজের ফোনটা হাতে তুলল। নির্দিষ্ট নাম্বার ডায়াল করে কানে লাগালো ফোন। রিসিভ হতেই তৃপ্তি বড্ড শান্ত গলায় বলল, রিহান আমাকে ঠকিয়েছে, আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে, যার সাথে ও এতদিন পরকীয়া করত। আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও। সম্পূর্ণ কথাটা শুনিয়ে ওপাশের লোকটার মুখ থমথমে হলো। গম্ভীর গলায় উত্তর দিল, যা যা নিতে হবে নিয়ে নাও প্যাক করে। আমি আসছি, বাবাকে জানাচ্ছি আমি সবটা, উনিও আসবেন সাথে। আচ্ছা। বলে ফোন কাটল তৃপ্তি। বিছানায় বসে থাকা নিজের 2 বছরের মেয়ের দিকে তাকালো। তিথিকে জাগালো। মেয়েটা ছোট ছোট চোখে তাকিয়ে আছে। তৃপ্তি বলল, তিথিমা, আমরা এখন একটা জায়গায় যাব, আপনি যাবেন? তিথি মাথা দোলালো, সে যাবে। তৃপ্তি অল্প হাসল, আবার বলল, শুনেন, সেখানে আপনার বাবা যাবে না, থাকবেও না। আপনাকে আমার সাথে থাকতে হবে। আপনি থাকবেন? থাকবো। আপনার বাবার সাথে কিন্তু দেখা হবে না আপনার। আপনি যাবেন?
থাকবেন মাম্মার সাথে? আবারও মাথা নাড়ালো তিথি। সে থাকবে। মাকে জড়িয়ে ধরে বলল, তোমার সাথে যাব মাম্মাম। তৃপ্তি একটু হাসলো। এরপর নিজের লাগেজ গোছানো শুরু করলো। আলমারি খুলে একে একে কাপড় বের করতে করতে ভিতরে একটা ব্যাগ দেখলো। সেটা হাতে নিল। ভিতরে দেখলো একটা শার্ট। কদিন পর তার আর রিহানের অ্যানিভার্সারি ছিল। উপহার হিসাবে এই শার্টটা এনেছিল তৃপ্তি। এখন আর এটার প্রয়োজন নেই। ভাগ্যকে উপহাস করে ও হাসল। লাগেজ গুছিয়ে বিছানায় বসল। তৃপ্তি আর রিহানের প্রেমের বিয়ে ছিল। 2 বছরের প্রেমের সম্পর্ককে স্থায়ী করতে বিয়ে করে তারা। পরিবারও রাজি ছিল 2 পক্ষের। সব কিছু তো ঠিকই ছিল। তবে আজ এমন কেন হলো? 3 বছরের বৈবাহিক জীবনে কোনো কিছুদিন পর পূরণ হতো। তাদের একসাথে থাকার 5 বছর পূরণ হতো। বিয়ের প্রথম 2 বছর সব ঠিকঠাকই ছিল। সম্পর্কে বিষাদ আসতে শুরু করে তারপর থেকে। আর আজ এই দিন। 2 হাতে মুখ রেখে দীর্ঘশ্বাস ছাড়ল তৃপ্তি। আচমকাই ফুঁপিয়ে কেঁদে উঠল। নিজের এত কাছের একজনের থেকে বিশ্বাসঘাতকতা সে মানতে পারছে না। এতক্ষণ নিজেকে শক্ত ও স্বাভাবিক দেখিয়েছে। তবে এখন তার ক্লান্ত লাগছে। বড্ড ক্লান্ত। 2 হাতে চোখ মুছল তৃপ্তি। তখনই বাহিরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনল। বুঝলো যাদের জন্য অপেক্ষা করছিল তারা এসেছে। ও লাগেজ এক হাতে ধরল, অন্য হাতে তিথিকে নিয়ে বাহিরে এলো। তৃপ্তিকে এভাবে লাগেজ আনতে দেখে তার শাশুড়ি মাহমুদা অবাক হলেন। ওর কাছে গিয়ে বাধা দিয়ে বলতে লাগলেন, কই যাও বউ? এভাবে নিজের ঘর সংসার থুইয়া যাইও না তুমি। নাতনিটারে নিয়ে এমনে যাইও না। এটা কি আদৌ আমার সংসার আছে মা? চোখে জ্বর ছাড়লেন মাহমুদা। তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ জানে মা, কি পাপ করছিলাম যে এমন পোলা পেটে ধরছিলাম। মা, আপনার সাথে আমি যোগাযোগ রাখবো, দেখা সাক্ষাৎও করব। তবে আমাকে আটকাবেন না। এখানে থাকতে আমার রুচিতে লাগবে। আমাকে মাফ করবেন। তুমি মাফ চাইও না বউ, তোমার দোষ নাই। সব দোষ আমার কপালের। তৃপ্তি আর কিছু বলল না। সামনে দাঁড়িয়ে থাকা কাঙ্ক্ষিত 2 জন ব্যক্তির দিকে তাকালো, যারা তার বাবা ভাই। তৃপ্তির বাবা অর্থাৎ আজিজ সাহেবকে দেখে তার কাছে গেছে তিথি। রিহান থমথমে মুখে তাকিয়েছিল। এবারও এগিয়ে এসে বলল, তৃপ্তি, তুমি যেখানে যাচ্ছ যাও, তবে তিথি যাবে না। ওকে এখানে রেখে যাও। আপনি সেই সিদ্ধান্ত নেওয়ার কে রিহান? আমি কে মানে? আমি ওর বাবা। হ্যাঁ তো বাবাই কথাটা এসব করার আগে মনে রাখা উচিত ছিল আপনার। চুপ করে রইল রিহান। রাগান্বিত দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকালো। তুষার তা দেখে বলল, ওইভাবে তাকিয়ে লাভ নেই। আমরা এখানে আসছি সেটা ভুলবেন না। রিহানের থেকে চোখ সরিয়ে তৃপ্তির দিকে তাকালো তুষার। বলল, সব নিয়েছিস? চল এখান থেকে এখন। বলেই তিথিকে কোলে নিল তুষার। বাহিরে পা বাড়াতে নিলে রিহান বলল, আমি যেহেতু তিথির বাবা, সেহেতু আমি ওর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। তিথি এখানে থাকবে। তুষার ফিসলে হাসল। বলল, সেটা তিথি বলবে। তিথি? মামা তুমি কার কাছে থাকবা? মাম্মাম নাকি বাবা? তিথি চোখ ফিটফিট করে তাকালো। নিজের ছোট ছোট হাতে তুষারের গলা জড়িয়ে বলল, মাম্মাম। তৃপ্তি গর্বিত ভঙ্গিতে হাসল। রিহান চেঁচিয়ে উঠল, অতটুকু বাচ্চা কি বোঝে? এসব অযৌক্তিক কাজ তৃপ্তি। তোমার করা কাজ কতটা যৌক্তিক রিহান? নীতির কথায় থেমে গেল রিহান। বলল, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে তুমি কথা বলো না নীতি। অবশ্যই বলবো আপু, আপনার কাজে আমি সমর্থন করি। তিথি আপনার সাথেই ভালো থাকবে। রিহান বলল, না, তিথি এখানে থাকবে। আমার মতামত তিথির জন্য যথেষ্ট। ও বাচ্চা, ও কি বলবে আর? তৃপ্তি আর কথা বাড়াতে চাইল না। তবুও রিহানের উদ্দেশ্যে বলল, বাবার অধিকার পলানোর আগে বাবা হওয়ার দায়িত্ব পালন করতে জানতে হয় রিহান। এরপর মাহমুদার দিকে তাকিয়ে বলল, মা আসি, দোয়া রাখবেন। বাড়ি ছেড়ে বাহিরে এলো তৃপ্তি। সোজা হেঁটে গাড়িতে বসলো। আজিজ সাহেব তিথিকে নিয়ে বসলেন। তুষার লাগেজ গাড়িতে তুলে প্যাসেঞ্জার সিটে বসলো। তিথি তৃপ্তির কাছে এলো। তৃপ্তির কোলে বসে ওর বুকে মুখ গুজে জড়িয়ে ধরে রাখলো ওকে। তৃপ্তি হাসলো অল্প। এইসব কিছুর মাঝে মেয়েটাই ওর সব। গাড়ি চলতে শুরু করলো। তৃপ্তি জানালার বাহিরে তাকালো। নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে সে, যেখানে থাকবে না কোনো প্রতারণা, মিথ্যে কিংবা অবহেলা। বাড়িতে পৌঁছে মা বাবির সাথে কথা বলে নিজের রুমে গেল তৃপ্তি। তিথি তার কোলেই। গাড়িতে ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। তিথিকে আস্তে করে বিছানায় শুইয়ে দিল তৃপ্তি। তখন দরজায় ঠক ঠক শব্দ হলো। সেদিকে তাকালো তৃপ্তি। তুষার দাঁড়িয়ে, তার হাতে তৃপ্তির লাগেজ। তুষার লাগেজটা ভিতরে আনলো। তৃপ্তির দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, ফ্রেশ হয়ে নে। তৃপ্তি তাকালো বড় ভাইয়ের দিকে।
তুষার রুম থেকে বেরিয়ে যেতে গেলে তৃপ্তি বলল, আমার উপর রেগে আছো ভাইয়া? তুষার অবাক হলো, তাকালো তৃপ্তির দিকে, বিস্ময় নিয়ে প্রশ্ন করলো, রাগ কেন করব? আজব তো। তৃপ্তি হাসলো, খুবই সামান্য সে হাসি। মলিন গলায় বলল, রিহানের সাথে আমার বিয়েতে কিছুটা হলেও তোমার আপত্তি ছিল, সেটা আমি জানি। তবে তুমি এসব খুব একটা প্রকাশ করনি আমার সামনে। একবার বাধা দিয়েছিলে, বুঝিয়েছিলে, আমি বুঝিনি। তোমার কথা শুনলে বোধহয় আজ এমন হতো না। তুষার এগিয়ে এলো, তৃপ্তির মাথায় হাত বুলিয়ে বলল, এমন কোথাও লেখা নেই যে আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করলে তুই ঠকতি না। কে কখন কিভাবে বদলে যায় এটা আমরা কেউ জানি না। তুইও কি জানতি রিহান এমন করবে? না তো, তাই না? এখানে নিজেকে একদম দোষ দিবি না। কোনো সিটারের জন্য তোর জীবন থেমে থাকবে না। তুই নিজের জন্য বাঁচবি, তিথির জন্য বাঁচবি, বুঝেছিস? তৃপ্তি মাথা নাড়ালো, সায় জানালো। তুষার এক হাতে বোনকে জড়িয়ে ধরল, বিড়বিড় করে বলল, রিহানের সাথে যে কি হবে তা আল্লাহই জানে। তবে ওর যোগ্যতম শাস্তি আমি ওকে দেবই। তোমার সাথে থাকতেও আমার ঘেন্না লাগছে রিহান। এসব তোমার থেকে আমি আশা করিনি। তোমার তো ইভেন একজন মেয়েও আছে, তারপরও বাহিরে সুকসুক করার স্বভাব। সি। নীতি কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামল। খেয়াল করলো রিহানের অগ্নিদৃষ্টি, পাত্তা দিল না, মুখ বিকৃত করে চলে যেতে লাগলো। রিহান ওর হাত টেনে ধরল, নিজের কাছে এনে আসমকার নীতির হাত মুচড়ে ধরল। ব্যথায় মুখ থেকে আর্তনাদ বের হলো নীতির। রিহান দাঁতে দাঁত পিষে বলল, সাহস তো কম না তোমার? আমার বাড়িতে আমার সামনে এসব বলার সাহস কোথা থেকে আসে তোমার? তোমার বাড়িতে আমি নিজে থাকতে চেয়েছি। ফার্স্টে তৃপ্তি আপুর লাইফ নষ্ট করলে, তারপর আমার লাইফও। আমি তো অবাক হচ্ছি, তুমি কি করে স্টিল এত বড় গলায় কথা বলতে পারো? ন্যূনতম লজ্জাও কি নেই না তোমার? বলে জোর খাটিয়ে নিজের হাত ছাড়ালো নীতি। রিহান খেপে বলল, তৃপ্তির নামও নেবে না তুমি। ও চলে গেছে কেন? নতুন নাগর পাইছে? ও পারতো না সব বসে ঠিক করতেও? পারতো না ব্যালেন্স করে সংসার কন্টিনিউ করতে? নিজে তো গেছে, সাথে আমার মেয়েকেও নিয়ে গেছে। বলে বিশ্রী ধরনের গাড়ি ছুড়ল রিহান তৃপ্তির উদ্দেশ্যে। তা শুনে মুখ খিসে ফেলল নীতি। গ্রিনে জর্জরিত হয়ে রিহানের গালে সজোরে থাপ্পড় বসালো। রিহান হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। নীতি তর্জনী তুলে রিহানের দিকে তাক করল, একরাশ ঘৃণা নিয়ে বিক্ষিপ্ত গলায় বলল, আপুকে নিয়ে বলার আগে নিজের দিকে তাকাও, নিজেকে আয়নায় দেখো। নিজের মতো সবাইকে ভেবো না, সবার চরিত্র তোমার মতো না। তিথিকে রাখার কথা বলছো, কি করতে রাখলে? তিথির কোনো যত্ন করতে পারো? বাবা হওয়ার অধিকারই তো তোমার নেই। তুমি তো শুধু আপুকে না, তিথিকেও ঠকিয়েছ। বাচ্চা মেয়েটার দোষ কী ছিল? বলে থামল নীতি। রিহানের দিকে তাকালো, যে সোয়াল শক্ত করে তাকিয়ে আছে তার দিকে। চোখের দৃষ্টিতে রাগের ছড়াছড়ি। নীতি দমল না, সেভাবেই বলল, তোমার সাথে যদি আমি থাকি না, আমার নিজেকে ঠকানো হবে, যেটা আমি কোনো দিনও হতে দিব না। আমি তো তোমাকে ডিভোর্স দিব, মামলাও করব। রিহান এগিয়ে এলো, চোখে চোখ রেখে ক্ষুব্ধ গলায় বলল, যা ইচ্ছে করো, আমাকে ডিভোর্স দিয়ে কার কাছে যাও আমিও দেখব। তোমার মন মানসিকতা বদলাও, নয়তো পরে যে কী পরিমাণে পস্তাতে হবে আল্লাহই জানে। বলে রুম থেকে বেরিয়ে গেল নীতি। মাম্মাম, বাবা কি আর আসবে না? বিছানায় বসে অফিসের কাজ করছিল তৃপ্তি। তিথির কথায় তার দিকে তাকালো। মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, না মা, আসবে না। কেন, মিস করছেন আপনি? না, এমনি মাম্মাম। কেন আসবে না বাবা? সে ব্যস্ত মা, আপনার সাথে কবে দেখা হবে আমি জানি না। তিথি কথাটা কতটা বুঝলো কে জানে, তবে বলল, আচ্ছা। বলে তৃপ্তির কাছে এলো, জড়িয়ে ধরল মাকে, কাঁধে মুখ গুজে মিষ্টি গলায় বলল, আই লাভ ইউ মাম্মাম। তৃপ্তি হাসল, সেই হাসিটা মাত্রা অতিরিক্ত তৃপ্তিদায়ক। মেয়েটার কথা বলা হাসা সবেতে তৃপ্তির এ মা সত্তাটার বুকটা যেন জড়িয়ে যায়। তৃপ্তি সেভাবেই হেসে তিথির চুলে হাত বুলিয়ে বলল, মাম্মাম, লাভ ইউ টু সোনা। তৃপ্তির ঘুম ভাঙল বাসার হুইসেলের শব্দে। গুম গুম চোখ দুটোকে টেনে হিঁচড়ে করল, উপরে সোজা সিলিংয়ের দিকে তাকালো, ধম মেরে শুয়ে রইল, মাথা হ্যাং হয়ে আছে। সদ্য ঘুম ভাঙায় বুঝল না কি হচ্ছে বা হয়েছে। ধীরে ধীরে গতকালের ঘটনা মনে পড়ল। নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে, মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে আসা, বড় ভাইয়ের বোঝানো, তিথির জড়িয়ে ধরে গল্প করা, সবটা। ধীরে ধীরে মাথা কাজ করা শুরু হয়েছে যেন। বাহির যত দূর বুঝলো কেউ এসেছে, পাত্তা দিল না তৃপ্তি।
বিছানা হাতড়ে ফোন নিল হাতে। স্ক্রিন অন করে দেখলো 11টা বাজে। তড়াক করে উঠে বসলো। ফোন ছেড়ে পাশে তাকালো, তিথি নেই। কোথায় আছে মেয়েটা? তৃপ্তি ভাবলো না, হয়তো মামা বা নানার কাছে আছে। বাড়িতেই আছে এতটুকু সে শিওর। তাই সে নিয়ে মাথা নাগামি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। আজ অফিস নেই তার, শুক্রবার হওয়ায় ছুটি। বিছানা থেকে ফোন নিয়ে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে আসতে হাঁটার গতি কমিয়ে এলো, পা আটকে এলো যেন। বিস্ময়ে শীর্ষে পৌঁছে গেল যেন ও। সে চিরচেনা মুখ দেখে থমকে গেল তৃপ্তি। দীর্ঘ 3 বছর আগে এ মানুষটা ওকে ফাঁকি দিতে বিদেশে পাড়ি জমিয়েছিল। আদৌ কি তাই, নাকি তৃপ্তি নিজেই তাকে দূরে সরিয়ে দিয়েছিল? দুপাশে ধীরগতিতে মাথা নাড়ালো তৃপ্তি। বিশ্বাসই হচ্ছে না ফাইয়াজ তার সামনে বসা। ফাইয়াজের পাশে বসা তার বোন, অর্থাৎ তৃপ্তির ভাবি ফারিন। তৃপ্তি আরও বেশি অবাক হলো ফাইয়াজের কোলে তিথিকে দেখে। তৃপ্তি, ওখানে কি করছো? এদিকে এসো সোনা। ফারিনের ডাকে সেদিকে তাকালো তৃপ্তি। উপস্থিত সকলের দৃষ্টি তৃপ্তির উপরে পড়লেও অস্বস্তি বোধ করলো খানিকটা। ইতস্ত করে এগিয়ে এলো ড্রয়িং রুমের দিকে। সালাম দিল সকলের উদ্দেশ্যে। মাকে দেখে ফাইয়াজের কোলে বসা তিথি তাকালো তার দিকে। সরল দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে দিল তৃপ্তির দিকে। আদো আদো বলিতে বলল, মাম্মাম যাব। তৃপ্তি হাসলো অল্প, দৃঢ় পায়ে এলো। হাত বাড়িয়ে ঝুঁকে তিথিকে কোলে নিল। জোকার ফলে ফাইয়াজের সামনে পড়ল সে। ফাইয়াজ তাকিয়ে রইল তৃপ্তির দিকে। এ মেয়েটার জন্য কতই না রাত নির্ঘুম কেটেছে সে জানে শুধু। কতবার ঘুমের ভিতরে কেঁদে উঠেছে সে জানে। মোনাজাতে কতবার কান্না করে আল্লাহর কাছে মেয়েটাকে ভিক্ষা চেয়েছে শুধু সেই জানে। তবে ভাগ্য এত নিষ্ঠুর কেন? মেয়েটা অন্য কারো স্ত্রী হলো, অন্য কাউকে ভালোবাসলো, অন্য কারো সন্তানের মা হলো। ফাইয়াজ সইতে পারল না, দ্রুত চোখ সরালো। চোখ ফেটে জল বের হতে চাইছে, চিৎকার করে কান্না করতে চাইছে, তবুও সামলালো নিজেকে। তৃপ্তি তিথিকে কোলে নিয়ে কিছু সময় কথা বলল। তখনই একজন মহিলা, যে ফারিন আর ফাইয়াজের ফুফু হন, তিনি বললেন, শুনলাম তোমার স্বামী নাকি বিয়া করছে। তা তোমাগো না সম্পর্ক করে বিয়া? ফাইয়াজ তাকালো তৃপ্তির দিকে। তৃপ্তি অপ্রস্তুত হলো, খোসা মারা কথায় বিরক্ত হলো। তারা কাছের আত্মীয়, এজন্য কোনো সিনক্রিয়েট করতে চাইল না তৃপ্তি। নম্রভাবে বলল, জি, সেভাবেই বিয়ে হয়েছিল। ফুফি মুখ কুচকে তাকালেন, সেভাবেই বললেন, তারপরও সংসার টিকাইতে পারলা না? কেমন মাইয়া গো তুমি? বুঝলাম বিয়ে করছে আরেকটা, তাই বললা তুমি ঘর সংসার ছাড়ি চলে আসবা? বলি আক্কেল জ্ঞান কি নেই নাকি? সুন্দর করে কথা কাটাতে চাইলেও পারল না তৃপ্তি। মেজাজ খিসে এলো, কাট গলায় বলল, তো কি, আমি কি সতীনের সাথে গড় করতাম আন্টি? মানে আপনার কথায় তাই বোঝাচ্ছে তো? তাই বলি মানায় নেওয়ার চেষ্টা করবা না? আচ্ছা ভাবুন, আল্লাহ না করুক আপনার সাথে এমন হলো, তখন আপনি কি করবেন? সেই সংসারে থাকবেন? নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে ঘর করবেন না তো, তাই না? তাহলে অন্যের বেলায় এসব কিভাবে বলেন আন্টি? ফাইয়াজ হালকা হাসল। মেয়েটা এখনও কতটা দাপটের সাথে চলে বুঝতে বাকি নেই। তৃপ্তির কথায় অপ্রস্তুত হলেন মুফতি বেগম, অর্থাৎ ফাইয়াজের পুপি। আশেপাশে তাকালেন, তারপর নিজের অপ্রস্তুত ভাব লুকাতে মুখ বাঁকিয়ে বললেন, এত তেজ যে কোন হান দিয়া হে? এসব মাইয়াগো এমনিই সংসার টেকে না, মাইয়াগো এত তেজ ভালো না। তুষার কিছু বলবে তার আগে ফাইয়াজ বলল, ফুপি এসব বলা বন্ধ করো প্লিজ। তুমি কি আদৌ সবটা জানো যে কি হয়েছে ওনার সাথে? না তো, তাই না? না জেনে মন্তব্য করো না। প্রত্যেক মানুষের আত্মসম্মান বোধ রয়েছে, আর তৃপ্তি যা করেছেন তা তো কোনো ভুল নেই। কেন কেউ কোনো প্রতারকের সাথে থাকবে? ভাবো একবার, আল্লাহ না করুক ফারিনাপুর সাথে এমন হলো, তখনও কি তুমি এসব বলতে? না তো, তাহলে অন্যের বেলায় কেন বলছো? মুফতি বেগম জবাব দিলেন না, মুখ গোজ করে বসে রইলেন। জবাব দেওয়ার মতো উত্তর খুঁজে পাচ্ছেন না। তৃপ্তি অবাক হলো, ফাইয়াজ তার পক্ষে কথা বলবে আশা করেনি। ফারিন ফাইয়াজের পিঠ চাপড়ে বলল, একদম, তৃপ্তি যা করেছে আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা সবার এমন করার সাহস থাকে না, তবে ও করেছে, এটাই তো কত। তৃপ্তি কৃতজ্ঞতা দৃষ্টিতে ভাবির দিকে তাকালো, চোখ ভিজে এলো তার। তা দেখে তিথির কেমন লাগলো। এতক্ষণের কথা সে বুঝেনি, সে বয়সও তার হয়নি, তবু মায়ের মলিন মুখ তাকে বাজেভাবে কষ্ট দিল। তিথির ছোট ছোট হাতে তৃপ্তির চোখ মুছে দিল।
আদো আদো বলিতে বলল, কেঁদো না মাম্মাম। তৃপ্তি তৃপ্তিদায়ক হাসল। এমন পরিবার, এমন সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার। অধিকাংশ মেয়েকেই তো তার পরিবার এমন ঘটনার পর ফিরিয়ে দেয়। তৃপ্তিকে দেয়নি, বরং সাদরে গ্রহণ করেছে তাকে। তার জন্য সকলের সাথে লড়াই করছেন। এমন পরিবার পাওয়া সকল মেয়েদের জন্যই ভাগ্য। তৃপ্তি। এখন সন্ধ্যার সময়। বাসার ছাদে বসেছিল তৃপ্তি। অফিসের কাজ করছিল ল্যাপটপে। ঘরের ভিতরে মেহমানদের জন্য সেখানে বসেনি। মূলত কনস্ট্রাকশন ব্রেক হবে এজন্যই বসেনি। কাজ করতে করতে আসমকা পুরুষালী কণ্ঠে চমকালো। কিবোর্ডে টাইপ করা দক্ষ হাতটি থেমে গেল। কণ্ঠটা তার অচেনা নয়, বড্ড চেনা। ইতস্ত হয়ে পিছনে তাকালো তৃপ্তি। ছাদে দরজায় দাঁড়িয়ে আছে পাইয়াস। তৃপ্তি ওকে দেখে উঠে দাঁড়ালো। ইতস্ত ভঙ্গিতে হেসে পাইয়াসকে ভিতরে আসতে বলল। পাইয়াস ভিতরে এলো। যে টেবিলে বসে কাজ করছিল তৃপ্তি তার সামনের চেয়ারে থেকে ইশারা করে বলল, বসুন না, দাঁড়িয়ে কেন? তৃপ্তির দিকে তাকালো একবার পাইয়াস, এরপর দৃষ্টি নত করে মেঝের দিকে তাকালো। নম্র গলায় বলল, বসবো না, আসলে আপু পারিন আপু আপনাকে ডাকছিল নিচে। আমাকে বলল আপনাকে ডেকে পাঠাতে, আর তিথিও কান্না করছিল তাই। শেষ কথা শুনেই টেবিলে থাকা জিনিসপত্র গুছাতে ব্যস্ত হলো তৃপ্তি। উদ্বিগ্ন গলায় প্রশ্ন করলো, তিথি কেন কান্না করছে? কিছু হয়েছে কি? তৃপ্তির উদ্বিগ্নতা দেখল পায়াস, কিঞ্চিত হাসল। এরপর আবারও ঠোঁটের হাসি মিলিয়ে বলল, আপনি ছাদে আসার আগে তো তিথি ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠে আপনাকে না দেখে কান্না করছিল। ভাইয়ারা সামলাচ্ছিল, তবুও কান্না করছে, তাই আপনাকে ডাকতে বলল আপু। আচ্ছা। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল তৃপ্তি। টেবিল গুছিয়ে ল্যাপটপ আর বাকি জিনিস হাতে নিয়ে ফাইয়াজের দিকে তাকালো। জিজ্ঞেস করলো, আপনি যাবেন নিচে? আমি যাচ্ছি। বাহিরের দিকে তাকালো ফাইয়াজ। মলিনভাবে বলল, না, আপনি যান। তৃপ্তি মাথা নাড়ালো, নিচে নামতে লাগলো। 3 ধাপ নেমে হঠাৎ কান্নার আওয়াজ পেল কানে। ছাদ থেকে আসছে কি করুণ সে আর্তনাদ। তৃপ্তি বিষাদ মনে শুনল। মুখায় অভাব মলিন হলো। কেউ তাকে এত চেয়েও পায়নি, এত কেঁদেও, এত কষ্ট করে সহ্য করেও পায়নি। অথচ যে পেল সে মূল্য দিল না, বরং ঠকালো। ভাগ্য এত নির্মম কেন? কেউ না পেয়ে কাঁদে, কেউ পেয়েও ছুঁড়ে ফেলে দেয়। বাসায় এলে মেয়ের কান্না শুনতে পেল তৃপ্তি। বসার ঘরে গিয়ে দেখলো তিথিকে কোলে নিয়ে তুষার বসে আছে। কান্না থামানোর চেষ্টা করছে। মা ফারিন মানাতে চাইছে, পারছে না। মেয়েটা গলা ফাটিয়ে কান্না করছে। তৃপ্তি দ্রুত এগিয়ে এলো, তিথিকে কোলে নিল। মাকে দেখে কান্না একটু কমলো তিথির। তৃপ্তি ওর পিঠে হাত বুলিয়ে কান্না থামালো, তবু একটু পরপর গা কেঁপে উঠছে। বলি, আক্কেল জ্ঞান নেই নাকি তোমার? হ্যাঁ, মাইয়া ফালাইয়া কই থাহ? মাইয়া মইরা গেলেও তো টের পাবা না। মুফতি বেগমের কথায় চকিতে তার দিকে তাকালো তৃপ্তি। তুষার বিরক্ত বোধ করলো। ফারিন বলল, ফুফি এসব কি? তৃপ্তি আর্তনাদ করে বলল, আল্লাহর দোহাই আন্টি, এসব বলবেন না, ও বাচ্চা মানুষ। এসব কি বলেন আপনি? মুখ বিকৃত করলেন মুফতি। বললেন, কি আর কমো তোমাকে? মাইয়া থুইয়া টোটো কইরা ঘুরা বেড়াও, আবার কিছু কইলেও গায়ে লাগে। অবশ্যই গায়ে লাগবে ফুপি, মেয়েটা ওনার, তোমার না। মেয়ে নিয়ে টেনশন তোমাদের সবার থেকে ওনার বেশি থাকে। আর উনি কই ঘুরে বেড়াচ্ছিল? অফিসের কাজ করছিলেন উনি, না জেনে এমন মন্তব্য তো সাজে না, তাই না পুপি? পিছন থেকে ফাইয়াজার কথায় তার দিকে চোখ গেল সকলের। মুফতি বেগম মুখ কুঁচকে ফেললেন। বললেন, ওর পক্ষ লইয়া তোরে কথা কইবার কইছি? তুই এত কথা কস কেন? আর মাইয়া মানুষের আবার বাহিরে কি কাম? এজন্যই তো সংসার টেকে নেই। তুষারের রাগ হলো এবার। এটা কেমন মুখের মতো কথা? মেয়ে মানুষ অফিসে কাজ করে বলে তাদের সংসার টিকবে না? তুষার তবুও নম্রভাবে বলল, এটা কেমন কথা ফুফু? মেয়ে মানুষ হয়েছে তো কি হয়েছে? মানুষ না, মানুষই তো। তবে এসব বলার কোনো মানেই হয় না। আপনি অনেকবার তৃপ্তিকে আজে বাজে বলেছেন, কিন্তু কেন ফুফু? ওর কি দোষ? রিহানুকে ঠকিয়েছে, এখানে ওর কি দোষ? কোনো মেয়েকে জেসে পড়ে নিজের সংসার ভাঙতে যাবে না তো, তাই না? আপনার নিজেরও তো একজন মেয়ে আছে। আপনি তৃপ্তির জায়গায় নিজের মেয়েকে বসিয়ে দেখুন, তখনও কি এমন কথা বলতেন আপনি? মুফতি বেগম বললেন, তবুও আমার মাইয়া এমন না, বাহিরে কাজ করে না, হেদি ঘর সংসার করে। কই, ওর তো সংসারে ঝামেলা হয় না? তুষা দীর্ঘশ্বাস ফেলল। কিছু বলার আগে কেউ বলল, ভাবি, আপনি বোধহয় পুরনো চিন্তাধারা নিয়ে পড়ে আছেন।
আমার মেয়ে বাহিরে কাজ করে, এটা নিয়ে লজ্জার কিছু নেই। আমি তো বলবো আমার তৃপ্তিমা অলরাউন্ডার, ও সব দিক একদম পারফেক্টলি হ্যান্ডেল করে। রিহান ওকে ঠকিয়েছে, এতে তৃপ্তির কোনো সমস্যা দোষ নেই। ভাগ্য তো রিহানের খারাপ, ও আমার মেয়ের মতন একজনকে পেয়েও ঠকিয়েছে। আমার যে রিহানের জন্য কী আফসোস হয়, ছেলেটা হীরা হারালো বুঝলেন। আজিজ সাহেবের গলা শুনে তার দিকে তাকালো বাকিরা। মুফতি বেগম অপ্রস্তুত হলেন, কথা কাটাতে তড়িঘড়ি কেউ কিছু বলতে নিল। আজিজ সাহেব তাকে থামিয়ে দিলেন। গুরু গম্ভীরভাবে বললেন, থাক ভাবি, আজ যা আমার মেয়েকে বলেছেন তো বলেছেন, দ্বিতীয়বার এমন করলে আমরা কিন্তু চুপ থাকবো না। মেয়ে হয় আমার, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে অপমান করা আমি সহ্য করব না, এটা কিন্তু মাথায় রাখবেন। মুফতি বেগম এবার অপমানিত বোধ করলেন, চুপ হয়ে গেলেন। তৃপ্তি এসব ভালো লাগছিল না, ও তিথিকে নিয়ে নিজের ঘরে চলে গেল। দরজা লাগিয়ে বিছানায় বসালো মেয়েকে। মেঝেতে হাঁটু মুড়ে বসে তিথির ছোট্ট হাতটা ধরল। এত কান্না করেছে তিথি যে মেয়েটার চোখ মুখ লাল হয়ে গেছে। তৃপ্তি হালকা হাসল, কানে বাজলো মুফতি বেগমের বলা কথাটা, মাইয়া মইরা গেলেও তো টের পাবা না। কথাটা শুনে বুক কেঁপে উঠেছিল তখন ওর। মানুষ এমন কেন, আমাদের সমাজ এমন কেন, সব জায়গায় মেয়েদের দোষই তারা কেন খোঁজে, কেন দেখে না ছেলেদের দোষ? কিভাবে একটা মেয়েকে কথার আঘাতে এপড় ওপর করা যায়, এটাই কেন তারা ভাবে সব সময়। মেয়েরাও তো মানুষ, তারা এক হাতে সব সামলাচ্ছে, তাদেরকেও তো অপমান না করে উল্টো তাদের প্রতি সম্মান আনা উচিত। কত বিশ্রী আমরা মানুষেরা, একটা মানুষকে কথার আঘাতে মেরে ফেলতেও পিছপা হই না। একটা মেয়ের জীবন এত কঠিন কেন, কেন তারা সহজভাবে চলতে পারবে না? একজন ডিভোর্সি বিধবা অবিবাহিত মেয়েকে এত কথা কেন শুনতে হবে? কেন লোকজন তাদের নিয়ে কটূক্তি করবে, কেন তাদের নিয়ে উপহাস করবে? নেই, এত কেন এর কোনো জবাব নেই। আমরা মানুষ নই, অমানুষ আমরা। অন্যকে আঘাত করে আমরা পৈশাচিক আনন্দ পাই। কতটা জঘন্য এই মানুষ, কত জঘন্য এই সমাজ। তৃপ্তির চোখ বেয়ে জল গড়ালো। তিথি অবুঝভাবে তাকিয়ে রইল, বুঝতে পারছে না কি হয়েছে। মাম্মাম কাঁদে কেন? মাম্মাম কি কষ্ট পেয়েছে? কে কষ্ট দিল মাম্মামকে? মাম্মামের কি খুব কষ্ট হচ্ছে? তিথি কেঁদে ফেলল মায়ের কান্না দেখে। মায়ের গলা জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে আদো আদো বলিতে বলল, কাঁদে না মাম্মাম, ও মাম্মাম কাঁদে না। মেয়ের মায়া জড়ানো কথা কি হলো জানে না তৃপ্তি। তিথিকে শক্ত করে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল সে ক্লান্ত, নিজের কষ্ট লুকিয়ে স্বাভাবিক দেখাতে দেখাতেও সে ক্লান্ত। মানুষের কটূক্তি শুনতে শুনতে সে ক্লান্ত। দোষ না করেও দোষের বোঝা টানতে টানতে সে ক্লান্ত। এতদিনে জমানো সকল কষ্ট চোখের জল হয়ে বেরিয়ে পড়ল। সে করুণ আর্তনাদ বাড়ি খেলো ঘরের ছাদ দেওয়ালে। কেউ দেখল না, তা কেউ না। প্রেম করে বিয়ে করেছিল তৃপ্তি, তারপরও দিন শেষে সে ঠকেই গেল। আমার অবাক লাগে, রিহান বাচ্চাটার কথাও ভাবল না। কিভাবে না ভেবে থাকলো? অতটুকু বাচ্চা বউ বাসায় রেখে সব, হ্যাঁ, বেডা মানুষের জাত। ঘরে একটা রাইখা বাহিরে হাজারটা নিয়ে ঘুরে, এদের একটাই চলে না। ফারিনের কথায় দীর্ঘশ্বাস ফেললেন তাসলিমা খাতুন। ফাইয়াজ আর ফারিনের মা হন তিনি। সেদিনের ঘটনার পর 1 মাস কেটে গেছে। 1 মাস অনেক লম্বা একটা সময়। তৃপ্তি আগের থেকেও গম্ভীর হয়েছে। তিথির সাথে অবশ্য গম্ভীরতার কানাকড়িও নেই। আগে যা ছিল এখনও তাই। মেয়ের প্রতি তার গম্ভীরতা থাকে না, থাকে একরাশ প্রাণোচ্ছলতা। ফারিন আজকে বাপের বাড়িতে এসেছে, কয়েকদিন থাকবে। তুষার সকালে দিয়ে গিয়েছিল তাকে, থাকেনি, অফিস আছে তো তাই। ফারিন নিজের বাসা থেকে অফিসে যাতায়াত করবে। মায়ের দিকে তাকালো পারেন। তাসলিমা বললেন, কি আর করবি মা, সবই কপাল। মাইয়া মানুষের কপাল এত খারাপ? শুধু কি কপালের দোষ মা, ছেলেদের কি কোনো দোষ নেই? মেয়ের কথায় কিঞ্চিত হাসলেন তাসলিমা। বিষাদে ভরা গলায় বললেন, কয়জন রে তুই সে বুঝ দিবি মা? লোকজনে ঠিকই মেয়েদের দোষই খুঁজে বের করবেই, ঠিকই তখন মেয়ের চরিত্রে দোষ উঠবে। অনেকে তো দেখবি মুখের ওপর বলে দিবে, আপনার মেয়ে পর্দা করে, সে বাহিরে বের হয়েছে কেন? এমনি চললে তো বেডা মানুষের চোখ যাবই। আমি শুধু তৃপ্তির বিয়ে নিয়ে বলছি না, একটা মেয়ে হিসেবে বলছি। মেয়েদের রেপ হয়, সংসার ভাঙে, স্বামী বাহিরে নোংরামি করে। এইসব কিছুতে আমাদের সমাজ, আমরা মানুষরা ছেলেদের দোষ খুবই কম দেখি, মেয়েদের দোষটাই প্রচণ্ড বড় করে দেখি। কত খারাপ আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি। ফারিন আক্রোশে পেটে পড়ল, বলল, পর্দার কথা কেন তোলো?
কোরআন হাদিসে লেখা এই জন্য? কোরআন হাদিসে আমাদের পর্দা করতে বলার আগে এটা বলেছে ছেলেরা যেন নিজেদের দৃষ্টি নত রাখে, কিন্তু আমরা তো মুখ্য, মেয়েদের পর্দা করতে বলছে সেটা নিয়েই লাফাই। ছেলেদের কি বলছে তা তাকাইও দেখিও না। আম্মু, আমি পর্দা করা খারাপ বলছি না, অবশ্যই অনেক ভালো কাজ। তবে আরেকটা কথা, যে কথা বলা হয়েছে সেই কথাটা কেউ দেখে না কেন? মুখ্য সমাজে বসবাস করিস, তাদের থেকে আর কি এক্সপেক্ট করবি বল? মায়ের কথায় তার দিকে তাকালো ফারিন। মলিন হাসল। আমাদের সমাজ নামই এগিয়ে, মানসিকতা থেকে বহু গুণে পিছিয়ে। যেদিন তারা অহেতুক মেয়েদের দোষ দেওয়া কমাবে, সেদিনই ভুলের পার্থক্য ঠিক করে করবে, সেদিনই সমাজ এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর। মারে, রিহানরে পুলিশ নিয়ে গেছে। শাশুড়ির কথায় অবাক হলো তৃপ্তি। মেয়েকে সুন্দর নাস্তা করিয়ে কেবল উঠল সে। এরই মধ্যে মাহমুদার ফোন এলো। ওই বাড়ির সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও মাহমুদার সাথে রয়েছে। এই একমাত্র একটা মানুষ তাকে এত ভালোবাসে। বৌমা না ভেবে নিজের মেয়ে ভাবে। তৃপ্তি বিছানায় বসা তিথির দিকে একবার তাকালো, এরপর দৃষ্টি সরিয়ে মাহমুদার উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, কখন, কেন? কেডাই জানি ওর নামে মামলা দিছে, প্রতারণা, প্রথম বউ থুইয়া আবার বিয়ে করানোর জন্য। তৃপ্তি ব্রু কুচকে ফেলল, ঠোঁটে তার পিছেল হাসি। বুঝতে পারছে কিঞ্চিত এটা কার এবং বা কাদের কাজ। তৃপ্তি কিছুক্ষণ মাহমুদার সাথে কথা বলে ফোন রাখলো। এরপর ফোনে একটা নাম্বার ডায়াল করলো। বুকে কিছুটা সংশয়, কিছুটা দ্বিধা কাজ করলো, তবুও ফোন করলো। বুক কাঁপছে কিছুটা। হ্যালো। রাশভারী পুরুষালী কণ্ঠ কানে বাজলে থমকালো তৃপ্তি। সেই দিনের পর 1 মাস কথা হয়নি এই মানুষটার সাথে। তৃপ্তি স্বাভাবিক করলো নিজেকে, তারপর বলল, আমি তৃপ্তি। ফাইয়াজ থমকালো। তৃপ্তি তাকে ফোন করেছে এটা বিশ্বাস হতে চাইল না। ও শিওর হতে জিজ্ঞেস করলো, কে? তৃপ্তি ব্রু কুচকাল, ইতস্ত বোধ করলো, বলল, আমি তৃপ্তি। বলুন। রিহানের নামে কি আপনি কেস করেছেন? বাবা, প্রাক্তনের জন্য হঠাৎ এত চিন্তা? এমন করে কথা কেন বলছেন ফাইয়াজ? বিরক্ত বোধ করলো তৃপ্তি। বলল, যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন। আপনার রিহানের সাথে আমার কি কোনো শত্রুতা আছে তৃপ্তি? তৃপ্তি অপ্রস্তুত হলো, খেপে গিয়ে বলল, এভাবে কথা বলেন কেন? ভালো করে কথা বলতে পারেন না? ওপাশে হাসলো ফাইয়াজ। বলল, আচ্ছা, বললাম ভালো করে কথা। আপনার স্বামীর জেলে গিয়েছে তার করা কাজকর্মের জন্য। কে তার নামে কেস করেছে সেটা কি ম্যান্ডেটরি? অবাক হলো না তৃপ্তি, তবে জোরালো আওয়াজে বলল, আপনি করেছেন তাহলে এই কাজ? ওপাশ থেকে নির্লিপ্ত কণ্ঠ ভেসে এলো। ফাইয়াজ বলল, হ্যাঁ, আমি কেস করেছি। শুধু আমি একা নই, আপনার ভাই, আমার দুলাভাই তুষার ভাইও আমার সাথে ছিল। আমরা দুজন মিলে যা করার করেছি। পেয়েছেন আপনার উত্তর তৃপ্তি? কিন্তু কেন? কেন মানে কি? কেন করেছেন এমন? আপনার কি আফসোস হচ্ছে তৃপ্তি? রিহানকে ছেড়ে এসে আপনার আফসোস হচ্ছে? তৃপ্তি থমকালো, দ্রুতভাবে জোরালো কণ্ঠে জবাব দিল, না, একদমই না। তা কেমন? ফাইয়াজ, আপনি কি এসব ওই কারণে করেছেন? ফাইয়াজ ব্রু কুচকে ফেলল, শক্ত গলা জিজ্ঞেস করলো, কোন কারণ? আপনি জানেন আমি কোন কারণের কথা বলছি? না, জানি না। চোখ বন্ধ করে শ্বাস ফেলে তৃপ্তি। কিছু বলার আগে ফাইয়াজের কাট গলা শোনা গেল। কেস করার চিন্তা তুষার ভাইয়া ছিল। আমি সাই দিয়েছি তার কারণ আমি স্রেফ একটা নারীর জন্য, একটা বাচ্চা মেয়ের জন্য স্ট্যান্ড হতে চেয়েছি। দ্যাটস ইট। এর বেশি কিছু যদি ভেবে থাকেন তবে তা একান্তই আপনার বিষয়, আমার নয়। গম্ভীর গলা শুনে তৃপ্তি অবাক হলো। অবিশ্বাস্য গলায় বলল, আপনি তো এমন ছিলেন না ফাইয়াজ, এত পরিবর্তন কেন? হুট করে ফাইয়াজের গলার স্বর পরিবর্তন হলো। মলিন গলায় বলল, এর জন্য কি আপনি দায়ী নন তৃপ্তি? তৃপ্তির বুক কাঁপল, জবাব দিতে পারল না। সে কারো দীর্ঘশ্বাসের কারণ হতে চায়নি, কারো কান্নার কারণ হতে চায়নি। এই যে পাপ, এমন পাপের ভাগিদার তৃপ্তি হতে চায়নি, তবুও হয়েছে। ভাগ্যের পরিহাসে হয়েছে। ভাগ্য কেন সদয় হয় না? হাসি খুশি ফাইয়াজের গম্ভীর হওয়ার পিছনে তার অবদান অনেক, এটা সে মানে, মনে প্রাণে মানে। ততক্ষণে ফাইয়াজ ফোন কেটে দিয়েছে। নিজের ঘরের খোলা বারান্দায় বসে আছে ফাইয়াজ। চেহারা গায়ে এলিয়ে দিল সে, মাথা পিছনে হেলিয়ে দিয়ে বসল। আকাশের দিকে তাকালো ফাইয়াজ। তখনই চোখ দিয়ে জল গড়ালো। বুক ছিঁড়ে দীর্ঘ এক শ্বাস বের হলো। ফাইয়াজ তৃপ্তিকে মিথ্যে বলেছে,
সে স্রেফ একটা মেয়ের জন্য স্ট্যান্ড করতে রিহানের বিরুদ্ধে কেস করেনি, সে তৃপ্তির জন্য কেস করেছে। সে তৃপ্তিকে ভালোবাসে, 3 বছর আগেও ভালোবাসতো, আজও ভালোবাসে। তবে কি লাভ হলো এত ভালোবেসে? আজ মেয়েটা অন্যের স্ত্রী, অন্যের বাচ্চার মা। দরজায় নখ হওয়ার শব্দে ধ্যান ভাঙল ফাইয়াজের। চোখ মুছছে সোজা হয়ে বসল সে। দরজার দিকে তাকালো, ফারিন দাঁড়িয়ে আছে। ফাইয়াজ তাকে ভিতরে আসতে বলে। ফারিন ভিতরে এসে ফাইয়াজের সোজা চেয়ারে বসলো। তার দিকে তাকিয়ে বলল, কি করছিলি? এমনি বসেছিলাম। বলো কি বলবা? ফারিন প্রলম্বিত শ্বাস ফেলল। ফাইয়াজের মাথায় আদুরে ভঙ্গিতে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, এখনও ওকে বলতে পারলি না? ফাইয়াজ চমকালো, জিজ্ঞেস করলো, কাকে আপু? কী সব বলো? কী সব না, আমি তৃপ্তির কথা বলছি। আপু এসব বলো না, এখন এসব বলা আর সাজে না। তুই এখনও ওকে ভালোবাসিস? ফাইয়াজ থামল, থেমে বলল, বাসি। ফারিন হাসল, বলল, এখনও সুযোগ আছে ফাইয়াজ, কাজে লাগা। ফাইয়াজ অবাক হলো, জিজ্ঞেস করলো, কিসের সুযোগ? তৃপ্তিকে নিজের করার? ফাইয়াজ থমকালো, দ্রুত মাথা নেড়ে বলল, এসব হয় না আপু। কি বলো এগুলো? কেন হয় না? একবার চেষ্টা করে তো দেখ। আগে কি চেষ্টা করিনি? কত তো করলাম, কি হলো তাতে? তাছাড়া তৃপ্তি মানবেন না এসব কখনো। আর যদি মানে? ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, তুই সাইন করলে আমি রিহানের কাছে এটা পাঠিয়ে দিব। ডিভোর্স পেপার হাতে বসে আছে তৃপ্তি, ফেল ফেল করে তাকিয়ে আছে পেপারটার দিকে। তার ডান হাতে কলম, হাতটা কাঁপছে। এমন দিন দেখতে হবে সে কখনোই এমনটা ভাবেনি, কখনোই ভাবেনি। রিহানকে ভালোবেসে কি ভুল করেছিল তৃপ্তি? কেন তার সাথে এমনটা হলো? ভালোবাসা তো কোনো অন্যায় না, সে কি কম ভালোবেসেছিল? তবে সে কেন ঠকালো? তৃপ্তি তিথির দিকে তাকালো, মেয়েটা খেলছে বিছানার উপর। সে কি জানে তার জীবনে সে নিজের বাবা হারাতে যাচ্ছে? সেই বয়স কি তার এখনো হয়েছে? ডিভোর্স পেপারটার ভার তো অনেক। তিথি সে ভার সহ্য করতে পারবে তো? সমাজে যখন লোকজন তাকে বলবে তার বাবা নেই, তাকে কটু কথা শোনাবে, তখন কি মেয়েটা তার মায়ের উপর খুব রাগ করবে, মাকে দোষারোপ করবে? হাজারো চিন্তা ভাবনা মাথায় আসছে তৃপ্তির। সে নিজেকে শক্ত করলো, সে ডিভোর্সে দিবে রিহানকে। যাই হোক, হয়তো সে তার মেয়ের বাবার ঘাটতি পূরণ করতে পারবে না, তবে মায়ের সব দায়িত্ব সে পালন করবে। একজন বেস্ট মা হবে। তিথিকে অসম্ভব ভালোবাসবে। তুষার দেখল, কিছুই বলল না। তৃপ্তি কলমটা শক্ত করে ধরল, তালাকনামায় স্বাক্ষর করল, নিজেকে ছাড়িয়ে নিল বিয়ে নামক বন্ধন থেকে। সম্পর্ক ছিন্ন করলো এক প্রতারকের সাথে। রাতের বেলায় ছাদে চেয়ারে বসে আছে ফাইয়াজ, আকাশের দিকে তাকিয়ে আছে। মনে ভর করে আছে একরাশ বিষণ্ণতা। বুক ছিঁড়ে দীর্ঘ এক শ্বাস বেরিয়ে এলো। চোখের সামনে ভাসলো যন্ত্রণাময় সেই অতীত। ফারিনের সাথে তুষারের বিয়ে ঠিক হয় পারিবারিকভাবেই। তাদের এঙ্গেজমেন্টের দিন ফাইয়াজের সাথে তৃপ্তির প্রথম দেখা হয়। তৃপ্তি ছাদে দাঁড়িয়েছিল, ফোনে কথা বলছিল। ফোন রেখে পিছনে ফিরলে ফাইয়াজকে দেখল। ফাইয়াজ ছাদে এসেছিল সিগারেটের জন্য। তৃপ্তিকে দেখে প্যাকেট থেকে আর সিগারেটের প্যাকেটটা বের করলো না। তৃপ্তি তাকে দেখে ব্রুকুসকে জিজ্ঞেস করলো, আপনি কে? ফাইয়াজ বলল, ফারিনাপুর ছোট ভাই। তৃপ্তি মাথা নাড়ালো, ছটপট গলায় বলল, সরি, আসলে আমি হোস্টেলে থাকি তো, গতকাল এলাম বাসায়, তাই আপনাকে আমি চিনতে পারিনি। আমায় চিনেছেন? আমি তৃপ্তি, তুষার ভাইয়ার ছোট বোন। আপনার নাম? ফাইয়াজ। আচ্ছা, নিচে যাবেন না? অনুষ্ঠান তো নিচে হচ্ছে। ফাইয়াজ ইতস্ত বোধ করলো, বলল, একটু পর যাব। তৃপ্তি হাসলো, বলল, ঠিক আছে, আপনি আসুন, আমি যাচ্ছি। ফাইয়াজ মাথা নাড়িয়ে সায় দিল, অল্প হাসলো। তৃপ্তি নিচে নেমে এলো। তৃপ্তিদের বাড়িটা ডুপ্লেক্স বাড়ি। বাড়ির এরিয়া ঘেরাও করে ফাঁকা মাঠ আছে, একদিকে বাগান রয়েছে। সে ফাঁকা জায়গায় স্টেজ করা হয়েছে, পুরো বাড়ি লাইটিং করা হয়েছে। তৃপ্তি স্টেজের দিকে এগিয়ে গেল। ফারিনা তুষার বসেছিল, তাদের ফটো সেশন চলছে। তৃপ্তিকে দেখে ফারিন ডাকলো, তৃপ্তি এদিকে এসো, ছবি তুলবে। ফারিনের সাথে তৃপ্তির বেশ ভালো সম্পর্ক হয়েছে কয়েকদিনে। তৃপ্তি এগিয়ে এলো, তার পরনে সাদা গাউন, মুখে হালকা মেকআপ, কানে স্টোনের ঝুমকা, মাথায় ছোট্ট টিকলি, হাতে সাদা চুড়ি। ফারিন তৃপ্তিকে দেখে হাসলো, নিজের কাছে ডাকলো। ফটোগ্রাফার ছবি তুললো বেশ কয়েকটা। এরপর তুষার বলল, ফ্যামিলি ফটো তুলবে। ফারিন মাথা নেড়ে সায় দিল।
তৃপ্তি সকলকেই ডাকলো। সবাই জড়ো হলে সুন্দর করে দাঁড়ালো। ফটোগ্রাফার ক্যামেরা সেট করলো। তখনই তুষার আশেপাশে কাউকে খুঁজলো। না পেয়ে বলে উঠল, ফাইয়াজ কোথায়? তৃপ্তি জবাব দিল, আমি ওনাকে সাথে দেখেছিলাম, একটু ডেকে নিয়ে যা। তৃপ্তি মাথা নাড়িয়ে চলে গেল। ছাদের দরজায় এসে দাঁড়াই। আপনি সিগারেটও খান? তৃপ্তির গলায় ফাইয়াজ থমকে গেল। চকিতে পিছনে তাকালো। তৃপ্তির কণ্ঠে কিছুটা বিস্ময়। ফাইয়াজ হাতের সিগারেটের দিকে একবার তাকিয়ে তৃপ্তির দিকে তাকালো। নিচে পেলে পায়ে পিষল। বলল, মাঝে মধ্যে একটু খাওয়া পড়ে, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। আমি জানি, তাহলে খান কেন? অভ্যাস পাল্টানোটা কঠিন, আর বদভ্যাস পাল্টানো আরও বেশি কঠিন। সিগারেট আমার বদভ্যাসের তালিকায় একটি। তো আর কি আপনার বদভ্যাসের লিস্টে আছে? অনেক কিছু। ফাইয়াজ ফাইয়াজ চমকে ওঠে। অতীতের ভাবনায় ছিন্ন হলো মেয়েটি আওয়াজে। সে দ্রুত হাতে চোখ মুছল। পিছনে তাকিয়ে দেখল মা দাঁড়িয়ে। ফাইয়াজ মাকে ভিতরে আসতে বলল। তাসলিমা খাতুন ভিতরে এলেন। ফাইয়াজের পাশে চেয়ারে বসলেন। পারিনও তখন এলো। তাসলিমা বনিতা বাদে সরাসরি প্রশ্ন করলেন, ফাইয়াজ বাবা, বয়স তো হচ্ছে, বিয়ে করবি না? ফাইয়াজ চমকালো না। সত্যি বয়স হচ্ছে, 30 তার বয়স। এখন বিয়ের কথা বলা অস্বাভাবিক কিছু না। সে কিছু বলল না, মাথা নুইয়ে বসে রইল। তাসলিমা মেয়ের দিকে তাকালেন একবার, এরপর ফাইয়াজের দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলেন, পছন্দের কেউ আছে? ফাইয়াজ মুখ তুলল। এবার ফারেনের দিকে তাকালো। ফারেন ইশারা করলো বলতে। ফাইয়াজ চোখ সরালো, ধীর গলায় বলল, আছে। তাসলিমা উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলেন, কে বাবা, নাম বল। ফাইয়াজ মায়ের দিকে তাকালো, সরাসরি চোখ রাখলো। থেমে থেমে বলল, তৃপ্তি। তাসলিমা চমকালেন, থমকালানো। অবিশ্বাস্য গলায় আওড়ালেন, তৃপ্তি? স্তম্ভিত পিড়ে পেয়ে বললেন, তৃপ্তি? ও কেন? কারণ এটা ও মা, অসম্ভব। মেয়েটা ডিভোর্সি, একটা বাচ্চাও আছে, লোকে কি বলবে? ফারিন বলল, মা, ফাইয়াজ কি লোকজনের সাথে সংসার করবে নাকি তৃপ্তির সাথে? এখানে লোকের কথা কেন উঠছে? একদমই না, এসব হবে না, কড়া গলায় বললেন তাসলিমা। কয়েকবার কঠোরভাবে তাদের নিষেধ করে নিচে নেমে গেলেন। কি থেকে কি হয়ে গেল? ফাইয়াজ ফ্যাল করে দেখল। সে জানতো এমন কিছুই হবে। কোনো পরিবারেই তাদের ছেলের জন্য ডিভোর্সি কোনো মেয়েকে মানবে না। সে যাই হোক, অন্তত আমাদের সমাজে তো নাই। ফারিন ফাইয়াজকে বলল, চিন্তা করিস না, মা তো তাই অমন বলেছে, আমি আম্মুকে বোঝাবো, মন খারাপ করিস না সোনা। বলেই ফাইয়াজের মাথায় হাত বুলিয়ে দিল ফারিন। তারপর ছুটল নিচে, মাকে বোঝাতে হবে। ফাইয়াজ সব দেখল। ফারিনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখ বেয়ে পানি পড়ল। বিড়বিড়িয়ে বলল, আমার বদভ্যাসের তালিকায় আপনি একজন, তৃপ্তি। এমন কেন হলো? আমি কেন আপনায় এত ভালোবাসলাম? এত দুঃখ কি আমার পাওনা ছিল? মা, এমন কেন করছো? মেনে যাও না। ফারিনের কথায় কটমট করে তাকালো তার দিকে তাসলিমা। বললেন, কি মানব? তুইও ফাইয়াজের সাথে তাল মিলাচ্ছিস কেন? আমি তাল মিলাচ্ছি না। ফাইয়াজ তৃপ্তিকে পছন্দ করে মা, ওকে ভালোবাসে। তাসলিমা খেপে গেলেন। বললেন, ও ভালোবাসার কি বোঝে? ফারিন, এসব মোহ। এক বাচ্চার মাকে পছন্দ করে, ওর মতিভ্রম হয়েছে, আর তুইও তাল মিলাচ্ছিস এসবে? মা, ফাইয়াজ বাচ্চা না, না বোঝার কিছুই নেই। আমি তাল মিলাচ্ছি না। আমি চাইছি ফাইয়াজ নিজের পছন্দের মানুষকে পাক নিজের করে। প্লিজ মা, বোঝার চেষ্টা করো। তাসলিমা কঠোর দৃষ্টিতে তাকালেন ওর দিকে। কাটকাট গলায় বললেন, এসব বলা বন্ধ কর। আমার সামনে এসব নিয়ে যেন আর একটা কথাও না উঠে পারেন। আমার বাড়িতে তৃপ্তি বউ হয়ে কোনো দিনও আসবে না। এবার পারেন রাখলো। এতক্ষণ ধরে বোঝাচ্ছে, তারপরও এসব করার মানে কি? খেপে পারেন নিজের রুমে চলে এলো। ফাইয়াজ নিচে নেমে নিজের ঘরে যাওয়ার পথে দেখে পারিক নিজের ব্যাগ গোছানো শুরু করেছে। নিজের ঘর থেকে বের হয়েছে ব্যাগ নিয়ে। তাকে এভাবে দেখে ফাইয়াজ চমকালো। দ্রুত পায়ে ফারিনের কাছে এসে বলল, এসব কি? তুমি ব্যাগ নিয়ে কই যাও? ফারিন রুক্ষ গলায় বলল, তুষার আসছে নিস্তে আমাকে, আমি চলে যাব। ফাইয়াজ অবাক হলো। বলল, আজব, কেন? তাসলিমা নিজের ঘর থেকে বেরিয়ে এলেন ছেলে মেয়ের কথা শুনে। মেয়ের হাতের ব্যাগের দিকে একবার তাকালেন, আরেকবার ফারিনের দিকে। চমকে গেলেন। হতবাক গলায় বললেন, এসব কি ফারিন? তুই কই যাচ্ছিস? কাট গলায় ফারিন বলল, বাসায়। কেন? এখানে থাকার রুচি চলে গেছে মা। ফাইয়াজ ধমকালো বোনকে। এসব কি কথা আপু? নিজের বাড়িতে থাকার রুচি কেন যাবে?
সেটা মাকে জিজ্ঞেস কর। তাসলিমা চলচল চোখে তাকালেন, বললেন, তুই ওই মেয়ের জন্য এমন করছিস আমার সাথে? ফারিন বিরক্ত হলো, বলল, মা এখানে তৃপ্তির দোষটা কোথায়? আমার ভালো লাগছে না। এটা ভেবে যে তুমি নর্মাল একটা কথা মানতে কেন চাইছো না? ফারিনের কঠিন কথা শুনে তাসলিমা থমকে দাঁড়ালেন। এক মুহূর্তের জন্য মনে হলো যেন চারপাশের সব শব্দ থেমে গেছে। ফাইয়াজ আর কিছু বলার আগেই ফারিন গেটের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই বাহিরে তুষারের গাড়ির শব্দ শোনা গেল। তাসলিমা জোরে বলে উঠলেন, ফারিন দাঁড়া, আমি বলছি দাঁড়া। ফারিন থেমে গিয়ে পিছনে ঘুরে তাকালো, চোখে অগ্নি। মা, তুমি আমাকে বাধা দিতে পারবে না। আমি এমন জায়গায় থাকতে পারি না যেখানে মানুষের অনুভূতির কোনো দাম নেই। তাসলিমা কাঁপা গলায় বললেন, তৃপ্তি কি এমন মহামূল্যবান যে তোর নিজের বাড়ি ছাড়তে হবে? সে তো আমাদের পরিবারের কেউ না। আর আমি এমন মানুষকে আমার পরিবারে কখনোই জায়গা দিব না। এক বাচ্চার মা, এটা কি স্বাভাবিক? ফারিন এবার একদম শান্ত গলায় বলল, মা, তৃপ্তি আমার পরিবারের কেউ, আমার বোনের মতো। আর ভালোবাসা স্বাভাবিক বা অস্বাভাবিকের মধ্যে পড়ে না, এটা অনুভূতি। যদি ফাইয়াজ তৃপ্তিকে ভালোবাসে তবে সে ভালোবাসার মূল্য দিতে হবে আমাদের। এটাই আমাদের দায়িত্ব। ফাইয়াজ এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার সে এগিয়ে এসে মায়ের সামনে দাঁড়ালো। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি তৃপ্তিকে ভালোবাসি, আর সেটা বদলাবে না। তোমার অনুমতি চাই বলেই এখনও অপেক্ষা করছি। তুমি যদি আমার পাশে না থাকো তবে হয়তো আমাকেও আপুর মতো সিদ্ধান্ত নিতে হবে। তাসলিমার মুখ ফ্যাকাশে হয়ে যায়। দুই সন্তান একসঙ্গে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে আর কোনো শব্দ বের হলো না। তুষার গাড়ি থেকে নেমে এসে ফারিনকে দেখে বলল, তোমার ব্যাগ দাও, দেরি হবে। ফারিন ব্যাগ তুলে নিয়ে তুষারের দিকে হাঁটা দিল। ফাইয়াজ হতাশ চোখে মাকে একবার দেখে নিজের ঘরের দিকে চলে যায়। তাসলিমা দরজার পাশে দাঁড়িয়ে অসহায়ের মতো দেখলেন তার মেয়ে তাকে ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ঘরের ভিতরে যেন শূন্যতা নেমে এলো। রাত গভীর হয়েছে, আকাশে চাঁদ নেই, শুধু অগণিত তারার মিছিল। চারপাশ নিস্তব্ধ, গাছের পাতাগুলো পর্যন্ত হাওয়ার অভাবে স্থির হয়ে আছে। জানালার পাশে দাঁড়িয়ে তৃপ্তি শূন্য আকাশের দিকে তাকিয়ে আছে। তার বুকের ভিতর কোথাও যেন একটা চাপা কষ্ট দলা পাকিয়ে আছে। তিথি ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। ঘরের ভিতরে কেবল ঘড়ির কাঁটার মৃদু টিকটিক শব্দ। ধীরে পায়ে ধীরে জানালার পাশে রাখা চেয়ারটায় বসলো। বাতাসের হালকা ছোঁয়া গাল ছুঁয়ে গেল, যেন কোনো মায়াবী হাত তাকে আদর করছে। তৃপ্তি দুহাতে মুখ ডেকে কেঁদে ফেলে শব্দ করে। তার আর ভালো লাগছে না এসব। হাজারো চিন্তা তার মাথায়। মেয়েটাকে কতটা যত্ন করতে পারবে সে? বড় হয়ে যদি নিজের বাবার থেকে দূরে থাকার জন্য তিথি কোনোভাবে তাকে দায়ী করে, তখন সে মেয়েটাকে ঠিক করে রাখতে পারবে তো? মেয়েটাই তো তার সব। সে তাকে কোনোভাবে দূরে ঠেলে দিলে তো সে মরেই যাবে। আজ খুব করে ফাইয়াজের কথা মনে পড়ছে। যদি তার সাথে তৃপ্তির বিয়ে হতো, তখনও কি এমন কিছু হতো? নাকি এমন হতো? তার ভাগ্য এত খারাপ কেন? কেন সে ঠকে গেল? তার ভালোবাসায় কি কোনো ঘাটতি ছিল? তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি ভাইয়া, তবে তুমি যেন তেনভাবে পুপিকে মানাতে পারলো, তৃপ্তি আপুকে মানাতে কিন্তু অনেক ঝামেলা হবে। যতটুকু ওনাকে আমি চিনি, উনি এত সহজে জীবনেও রাজি হবেন না। তার উপর তার একটা মেয়ে আছে, মেয়ের বিষয়েও তো ভেবে ডিসিশন নিতে হবে, তাই না? তিথি তোমাকে নিজের বাবা হিসাবে কিভাবে অ্যাকসেপ্ট করে তাও তো দেখতে হবে। তাহিয়ার কথায় তার দিকে তাকালো ফাইয়াজ। তাহিয়া তার কাজিন হয়, সম্পর্কে তার মামাতো বোন। তাদের সম্পর্ক খুবই ভালো, একজন অন্যজনকে সব কথা শেয়ার করে। তাহিয়া তৃপ্তির ব্যাপারে সবটাই জানে। জানালার ফাঁক দিয়ে আসা ছাদের আলো ঘরে একপাশ আলোকিত করেছিল। বাহিরে শীতল বাতাসের মৃদু স্রোত গাছে পাতা সুর তুলছিল। ফাইয়াজের হাতে ধরা গ্লাসের ছোঁয়া ধোয়া পাক খেয়ে উঠছিল। তাহিয়ার সামনে বসে শাল দিয়ে নিজেকে ডেকে রেখেছে। ঘরের ভিতরে নিস্তব্ধতা কথোপকথনের শব্দে মাঝে মাঝে ভাঙছিল। তাহিয়ার কথার জবাবে ফাইয়াজ বলল, আগে মাকে তো মানাই, তৃপ্তিকে মানাতে আপু ভাইয়ার হেল্প নেওয়া যাবে। বোধহয় মা কিছুটা রাজি। ভালো করে বসে একবার মাকে বোঝালে আই হোপ মা বুঝতে পারবে। তাহিয়া মাথা নাড়ালো, বলল, সব ভালো করে মিটলেই ভালো। ফাইয়াজের মনে হাজারো ভাবনা উকি দিচ্ছিল। সে জানে মাকে বোঝানো সহজ হবে না। চায়ের কাপটা ধরে বসে থাকা হাত যেন নিজে অন্যমনস্ক। তাহিয়ার কথাগুলো যেন শীতের বাতাসের মতো তার মনের পর্দায় নতুন দ্বিধার ছায়া ফেলছিল। চোখের সামনে ভেসে উঠল তৃপ্তির সেই হাসি হাসি মুখ।
যে মুখে এখন আর হাসি দেখা যায় না বললেই চলে। দায়িত্বের চাপে, পরিবেশ, সমাজের ভিড়ে হাসি খুশি তৃপ্তিটা যেন নাই হয়ে গেছে। রাতের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে উঠেছে। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ফাইয়াজ ভাবনার গভীরে ডুবে গেল। মায়ের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল, কখনো কঠিন, কখনো স্নেহময়। মাকে রাজি করানো সহজ হবে না, আর তৃপ্তির কথা তো পরে। তবুও সে চেষ্টা করবে, মন প্রাণ দিয়ে চেষ্টা করবে। ভালোবাসার মানুষকে পেতে তো মানুষ কত কিছু করে, সে এতটুকু করতে পারবে না? অবশ্যই পারবে সে। মাম্মাম, ফায়াজ আঙ্কেল না খুব ভালো জানো, আমাকে চকলেট দিয়েছে। মেয়ের আদো আদো কথায় তৃপ্তি হাসল। কোলের থেকে ল্যাপটপ নামিয়ে মেয়েকে কাছে টেনে নিল, নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরে বলল, তাই নাকি? কবে আপনার সাথে তার দেখা হলো মা? কালকে এসেছিল, তুমি অফিসে ছিলে। আচ্ছা, বুঝলাম। তা মাম্মাম, আপনার ফায়াজ আঙ্কেলকে কেমন লাগে? তিথি চোখ গোল গোল করে নিজের বৃদ্ধ ও তর্জনী আঙ্গুল দুটো একত্র গোল করে বলল, খুব ভালো। তৃপ্তি মেয়ের কথা বলায় ভঙ্গিমা দেখে শব্দ করে হেসে ফেলল। মেয়ের গালে চুমু খেল, তার গাল টেনে বলল, এত আদুরে কেন আপনি? তিথি মায়ের আদরে খিলখিল করে হেসে উঠল। তৃপ্তি মেয়েকে জড়িয়ে ধরে খিলখিল করে হাসলেও মনের মধ্যে কোথাও যেন একটা শূন্যতা কাজ করছিল। তিথি বড় হয়ে উঠছে, তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে মেয়ের কথা ভাবা জরুরি। এক হাতে মেয়েকে বড় করা, সমাজের নিয়মের সঙ্গে লড়াই করা যে কতটা কঠিন তা তৃপ্তি হাড়ে হাড়ে টের পাচ্ছে। ল্যাপটপ বন্ধ করে সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাহিরে এক ফালি ছাদের আলো পড়ে আছে, বাতাসে গাছের পাতা দুলছে, যেন প্রকৃতি তার কাছে কিছু বলতে চাইছে। তৃপ্তি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকলো। মনে মনে ভাবলো, তিথির ভবিষ্যতে কি একাকিত্ব ছায়ায় বড় হবে? ও কি কখনো বাবার ভালোবাসার গুরুত্ব বুঝবে না? তার মনের মধ্যে অগোছালো চিন্তার ঢেউ বইতে শুরু করলো। ফাইয়াজের কথা মনে পড়ে যায়। কি সহজ ছিল তার হাসি, তার কথা বলা। কিন্তু সহজ মানুষ হয়তো তার জীবনে আসার জন্য নয়। তিথি দুপাশে মাথা নাড়ালো। এসব কি ভাবছে ও? এগুলো ভাবা অন্যায় তার জন্য। এমন সময় তিথি তার পিছন থেকে এসে বলল, মা, ফায়াজ আঙ্কেল আবার আসবে? তৃপ্তি চমকে ফিরে তাকালো মেয়ের দিকে। দ্বিধান্বিত মনে মেয়েকে জিজ্ঞেস করলো, কেন মা, আপনার কি তাকে এত ভালো লেগেছে? তিথি উপর নিচ মাথা নাড়ালো, গোল গোল চোখে তাকিয়ে রইল তৃপ্তির দিকে। তৃপ্তি অল্প হাসল। কি সুন্দর মিষ্টি তার মেয়েটা, অথচ তার ভাগ্য এমন সুন্দর না। সে দীর্ঘশ্বাস ফেলল, ফাইয়াজের প্রসঙ্গ কাটাতে চাইল। মেয়েকে কোলে নিয়ে ঘরের ভিতরে থাকা দোলনায় বসল। তিথিকে জিজ্ঞেস করলো, মামাম? তিথি মায়ের বুকে মুখ গুজেছিল, মাথা তুলে একবার তাকালো তৃপ্তির দিকে। তৃপ্তি তিথির কপালে ছোট ছোট চুলগুলো আলতো হাতে সরিয়ে দিতে দিতে বলল, মামাম, আপনি কি আপনার বাবাকে মিস করেন? তিথি তখনও গোল গোল চোখে তাকিয়ে রইল। এরপর ধীরে ধীরে দুপাশে মাথা নাড়ালো। সে মিস করে না তার বাবাকে। কেন করবে? এখানে আসার পর একবারও তার বাবা তার খোঁজে আসেনি। সে কেন তাহলে বাবাকে মিস করবে? বাবাকে সে কতদিন দেখেনি, তবুও কেন যেন সে আর মিস করে না তার বাবাকে। তৃপ্তি মলিন মুখে দেখল তিথিকে। কতটুকুই বা তার বয়স? এই বয়সে বাবার থেকে সে বিচ্ছিন্ন। এমন সময় ফোন বাজলো টেবিলের উপর। তৃপ্তি ব্রু কুঁচকে তাকালো সেদিকে। অপরিচিত নম্বর। সে কানে ফোন রিসিভ করলো। হ্যালো। আমার মেয়েকে আমার থেকে কেন আলাদা করলে তৃপ্তি? ও কি দেখাতে চাও? ওর বাবা ওকে ভালোবাসে না? এসব করে তুমি কি শান্তি পাচ্ছ? রিহানের গলা। নাক ছিটকালো তৃপ্তি। কাট গলায় বলল, দেখানোর কে আছে? আদৌ ভালোবাসো তুমি তিথিকে? এতই যখন ভালোবাসতে নিজের মেয়েকে তো আরেকটা বিয়ে কেন করেছিলে? পরকীয়া কেন করেছিলে রিহান? তখন ঘরের বউ বাচ্চার কথা কি মনে ছিল না? চুপ করল রিহান। আজ তার কাছে ডিভোর্স লেটার এসেছে। তৃপ্তি যে মেয়েটা রিহান বলতে অজ্ঞান ছিল, সে তাকে ডিভোর্স দিচ্ছে, মানতে পারেনি রিহান। রাগে জর্জরিত হয়ে ফোন লাগায় তৃপ্তিকে। নিজের সবটুকু রাগ উগরে দিয়ে শান্ত হয়। তবে তৃপ্তি ধারালো কথায় তার বাবা বেগ হলো না। সে বলল, আমি তিথিকে বাড়ি নিয়ে আসবো তৃপ্তি। আমার শেষ কথা শুনে রাখো, যা ইচ্ছে করো, আমাকে আর এসব করে ফোন করে ডিস্টার্ব করবে না বলে দিলাম। বলে ফোন কাটলো তৃপ্তি। হাতের ফোনটা বিছানায় ছড়ে মারল। তার কোলে বসে থাকা তিথি ভয় পেল তা দেখে কিঞ্চিত। নিজেকে মায়ের বুকে লুটিয়ে নিল। তা দেখে তৃপ্তি তাকে জিজ্ঞেস করলো, মা শোনেন, আমি অথবা বাবার মধ্যে একজনকে চুজ করতে বললে আপনি কাকে চুজ করবেন? আমাকে?
নাকি বাবাকে? তিথি অল্প স্বল্প বুঝলো বোধহয় কথাটা। মায়ের গলা নিজের ছোট্ট ছোট্ট হাতে জড়িয়ে বলল মাম্মাম। তৃপ্তি হাসল, মেয়ের গালে আদরে চুমু খেলো। ফাঁকা হাইওয়ে রোড দিয়ে সবেগে বাইক ছুটিয়ে চলছে এক যুবক, নাম তার ফাইয়াজ ইমতিয়াজ। বাইক তার পছন্দের তালিকার শীর্ষে। তার দুঃখ সুখ সব কিছুর সাথেই তার যখন মন খুব ভালো থাকে তখন সে বাইক চালায়, আবার যখন তার মন খারাপ থাকে তখনও সে বাইক চালায়। মূলত বাইক তার শখের। ফাইয়াজের পিছনে দিয়ে আসছে আরও দুটি বাইক। সে বাইকের লুকিং গ্লাসে তা দেখে ঠোঁট এলিয়ে হাসল। সামনে তাকিয়ে হেলমেট উঠিয়ে রাখা বিচারটা বাম হাতে নামিয়ে দিল। দৃষ্টি মনোযোগ সব কিছু ঠিক রেখে বাইকের স্পিড বাড়িয়ে দিল। আর একটু দূরেই তার গন্তব্য। পিছনের দুই বাইকের গর্জন ক্রমশই কাছে আসছে। তাদের পিছনে দিয়ে আসা শব্দে একটা অদ্ভুত চাপা উত্তেজনা তৈরি হচ্ছে। রাতের অন্ধকারে পাকা রাস্তায় বাতাসকে বেদ করে ছুটে চলা, এটি যেন ফাইয়াজের সবচেয়ে বড় আনন্দ। সে চোখ ঘুরিয়ে এক ঝলক লুকিং গ্লাসে তাকালো। পিছনের বাইক দুটি একে অন্যর সাথে পাল্লা দিয়ে তার কাছাকাছি চলে এসেছে। সে তা দেখে হাসল। ফাইয়াজ গিয়ার বদলালো। ইঞ্জিন থেকে বের হলো এক ভয়ঙ্কর গর্জন। বাইক যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। পিছনের দুই বাইকও দমবার পাত্র নয়। তাদেরও ইঞ্জিনের শব্দ রাতের নিস্তব্ধতাকে চূর্ণ করে দিচ্ছে। ফাইয়াজ পিছনের বাইকগুলোর ব্রেকের কিঞ্চিত শব্দ কানে এলো। সে বুঝতে পারল তারা এখনও অনেক পিছিয়ে আছে। ফাইয়াজ লুকিং গ্লাসে চোখ বুলিয়ে বুঝে নিল তারা এখনও তার থেকে বেশ খানিকটা দূরে। সামনের রাস্তা ফাঁকা, স্পিড মিটারের কাঁটা 100 সুই সুই। হেলমেটের বিচার নামানো অবস্থায় নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। নির্দিষ্ট জায়গায় পার হতে সে বাইকের স্পিড কমিয়ে আনলো। ধীরে ধীরে স্পিড কমতে কমতে একদম থেমে গেল বাইকটা। বাইক থামিয়ে সে সোজা হয়ে বাইকে বসলো। হেলমেট মাথা থেকে নামালো। এলোমেলো চুলগুলো বাতাসে ঝাপটায় উঠল। সে ব্যাগ ব্লাশ করে চুল ঠিক করল। ততক্ষণে তার পাশে পিছনে ধাওয়া করা দুজন ব্যক্তিও তার পাশে চলে এসেছে। একে একে দুজনেই মাথার হেলমেট নামালো। তাদের একজনের নাম ওয়াজিদ, আরেকজনের নাম রাফি। তারা তিনজন বন্ধু। এতক্ষণ তাদের রেস চলছিল। এমন রেস করে তারা থ্রিল পায়, অসম্ভব ভালো লাগে। ওয়াজিদ নিজের বাইকের থেকে নেমে ফাইয়াজের কাছে এসে তার কাঁধে চাপড় মেরে বলল, এবারও তুই জিতলি শালা, একবারও তোর সাথে রেস করে জিতি না আমরা। ফাইয়াজ হাসতে হাসতে বলল, তোদের দিয়ে হবে না রে রাফি। ওয়াজিদ, রেস করবে ভালো কথা, কিন্তু মনোযোগও দরকার। শুধু স্পিড বাড়ালেই হয় না, হ্যান্ডেলিং শিখতে হবে। রাফি হতাশ গলায় বলে, হ্যান্ডেলিং শিখতে? শালা, তুই কি বাইকের গুরু নাকি কোনো প্রফেসর? শুন, এমন কথা কাজ হবে না। একদিন ঠিকই তোকে হারাবো দেখিস। ওয়াজিদ হেসে বলল, হারাতে হলে আগে তোর বাইকের স্ট্যান্ড ঠিক কর। শোন, বাইকের আওয়াজ শুনেই ফাইয়াজ বুঝে যায় আমরা কোথায় আছি। নিজেদের মধ্যে কথা বলতে বলতে তিনজনেই হেসে উঠল। ফাঁকা হাইওয়েতে সে হাসির শব্দ যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিল। সকালে ঘুম ভাঙে তৃপ্তির বাড়ির চেঁচামেচির আওয়াজে। সে দ্রুত পায়ে বিছানা থেকে নামল। ঘরের বাহিরে যেতে নিয়ে আবারও পিছু ফিরল। মেয়েটা ঘুমিয়ে আছে। দরজা চাপিয়ে দিল। নিঃশব্দে বেরিয়ে এলো ঘর থেকে। তার ঘর দোতলায়। নিজের ঘর থেকে নিচে নেমে ড্রয়িং রুমে এসে পৌঁছালো সে। চিৎকার চেঁচামেচির উৎস খুঁজে পেল। চিৎকার করতে থাকা লোকটা তাকে দেখে তেড়ে এলো। চেঁচিয়ে বলল, আমার মেয়েকে ফেরত দাও তৃপ্তি, ভালো হচ্ছে না এসব। তিথিকে আমার থেকে দূরে সরিয়ে কি মজা পাচ্ছ? হ্যাঁ, নিজে তো নষ্টা, আমার মেয়েটাকেও তোমার কাছে রেখে নষ্টা বানাতে চাচ্ছ? কান চাচা করে উঠল তৃপ্তির। অপমানে মুখ রক্তিম হয়ে এলো। প্রত্যেক মেয়ের জন্য সবচেয়ে দুর্বল জায়গা হলো তাদের চরিত্র। আর এই দুর্বল জায়গায় যখন প্রশ্ন ওঠে তখন কেমন শ্বাস বন্ধ পরিস্থিতি তৈরি হয়। তার জন্য সেটা সে এমন জিনিসের শিকার হয়েছে শুধু সেই জানবে। তৃপ্তি সেই রকম পরিস্থিতিতে পড়েছে। এমন কথায় তার মরে যেতেও মন চাইল। কান্নারা গলায় জট পাকিয়ে রয়েছে মনে হলো। কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল বুঝে উঠতে তৃপ্তির সময় লাগলো। সে চোখ বন্ধ করে শ্বাস ফেলল। রুক্ষ গলায় কিছু বলতে যাবে তার আগে চড়ের তীব্র শব্দে চমকে উঠল। চোখ খুলে সামনে তাকাতে আরও অবাক হলো। ফাইয়াজ এখানে? কখন? কিভাবে? ছেলেটা কি কোনো ম্যাজিক জানে? এভাবে এখন এখানে কি করে? ফাইয়াজ ফারিনের কিছু জিনিস দিতে এসেছিল এখানে। দরজায় দাঁড়িয়ে এসব শুনছিল সে। রাগে লজ্জায় আর সহ্য করতে না পেরে এগিয়ে এসে সপাটের পরপর দুটো ছড় বসালো রিহানের গালে। তুষার বাসায় ছিল না, ফাইয়াজের সাথে ছিল। ফাইয়াজ আগে আসলেও কেবল বাসায় ঢুকেছে তুষার। বাড়ির থমথমে পরিবেশ দেখে বুঝল না কিছু, তবে রিহানকে দেখে অবাক হলো। কেস করিয়ে জেল ঘুরিয়ে আনার পরেও কি এ ছেলে লজ্জা হয়নি? আবারও কি তামাশা করছে?
সে এগিয়ে এসে ফারিনের পাশে দাঁড়ায়, গলা নামিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ফারিন সংক্ষেপে সব বলল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল রিহান। অপমানে মাথা আরও গরম হচ্ছে। তৃপ্তির দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, নাগর তোমার? নিজে কিছু পারতেছ না বলে এখন নাগর জুটাইছ? নষ্টা শুধু বলি নাই আমি, প্রমাণও হয়েছে। এমন মহিলা আমার মেয়েরে পালবে? নিজের মতো নষ্টা বানাবা। সাথে সাথে আরও একটা সর পড়ল তার গালে। এবার তৃপ্তিটা মেরেছে। ফাইয়াজ থমকালো তৃপ্তির দিকে। তৃপ্তি ক্রুব্ধ হয়ে বলল, আমি নষ্টা হলে তুমি কি? নিজের মতো ভাবো সবাইকে। তোমার মতো গড় সংসার পেরে পরকীয়া করতাম না আমি। আমার চরিত্র নিয়ে কথা বলো। নিজেকে দেখেছো একবারও? তুমি কি এখন বাচ্চার কথা তোলো কিভাবে? বাহিরে নষ্টামি করার সময় বাচ্চার কথা কি মনে ছিল না? রিহান খেপে গেল আরও। তখন বাচ্চা বাচ্চা একটা মেয়েলি আওয়াজ পেল। সিঁড়ির দিকে তাকিয়ে দেখল তিথি দাঁড়িয়ে। সে তিথির কাছে যাবে তার আগে তৃপ্তি মেয়েকে দেখে ব্যস্ত ভঙ্গিতে তার কাছে গেল, নিজের কোলে নিয়ে দ্রুত সরে এলো। রিহান খেপে তৃপ্তির দিকে এগিয়ে বলল, ও আমার মেয়ে তৃপ্তি, ওকে দাও, আমি ওকে নিয়ে চলে যাব ব্যাস। আপনি তা ডিসাইড করার কে রিহান? তুষারের গলার স্বরে সে তার দিকে তাকালো। বিস্ময় নিয়ে বলল, আমি কে মানে? আমি ওর বাবা। এবার ফাইয়াজ বলল, সেটা আগে বাবা উচিত ছিল, আর ডিভোর্স হয়ে গেছে, এখন এসব নিয়ে কেন গাড়ছেন? মেয়ের কথা আগে বাবা উচিত ছিল আপনার। এখন এখান থেকে চুপচাপ চলে যাওয়া আপনার জন্য ভালো। রিহান অপমানে লাল হয়ে গেল। প্রত্যেকবার তাকে কেউ না কেউ অবজ্ঞা করছে। মায়ের বাজে ব্যবহার, নীতির করা বাজে আচরণ, তৃপ্তির এমন ব্যবহার, এখানে এত অপমান হওয়া, সব মিলিয়ে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সব রাগ তৃপ্তির উপর এসে পড়ল। অনেক রেগে গিয়ে অনাকাঙ্ক্ষিত একটি কাজ করে ফেলল। পাশের টেবিলে রাখা কাচের গ্লাসটা তৃপ্তির দিকে ছুঁড়ে মারল। ফাইয়াজ একদম তৃপ্তির পাশে ছিল। সে এসব দেখে দ্রুত তৃপ্তির হাত টেনে তাকে নিজের পিছনে নিয়ে এলো। গ্লাসটা দূরে নিচে পড়ে বিকট শব্দে ভেঙে গেল। বিকট শব্দে কেঁপে উঠল তৃপ্তি। স্তব্ধ হয়ে গেল। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। আকস্মিক ঘটনায় সকলে হতবাক। হুট করে কি থেকে কি হয়ে গেল। রেহান নিজে অবাক। সে এমন করতে চায়নি। তিথির গলা ফাটানো কান্নার শব্দে আর রিহানের ব্যথাতুর আর্তনাদে সবার হুঁশ ফিরল যেন। তৃপ্তি এখনও জমে দাঁড়িয়ে আছে। তা দেখে ফাইয়াজ তিথিকে নিজের কোলে নিল। মাথায় আদুরে ভঙ্গিতে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো মেয়েটাকে। আহ্লাদে তিথি ঠোঁট উল্টে কেঁদে চলল। সে হুট করে কাঁচ ভাঙার বিকট শব্দে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। রিহানের আরও একটি আর্তনাদে ফাইয়াজ সেদিকে তাকালো। তুষার তাকে মারছে। মারতে মারতে মেঝেতে শুইয়ে ফেলেছে। বোনের সাথে এমন ব্যবহার মনে করে তার রাগে শরীর জ্বলে উঠল। এই পর্যায়ে ফারিন গিয়ে থামালো তাকে। তবুও তুষার থামতে চাইল না। ফারিন কষে একটা ধমক দিল তাকে। তাতে কিছুটা শান্ত হলো সে। রিহান বঙ্গুর পায়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তপ্ত দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকালো। আর কথা না বাড়িয়ে বাহিরে চলে গেল বাড়ির। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে রাতের আধারে জোনাকি। লিখেছেন পারহানা চৌধুরী। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।